হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা মতো। আর এদিকে তানিয়া এসেও রান্না বান্না করে দিয়েছে। তো ওর সঙ্গে না থাকলেও একটু ভুলভাল করে, তো ওর সঙ্গে আজকে রান্নার প্রায় পুরোটা সময়ই ছিলাম। তো অনেকটা গুছিয়ে দিয়ে এসে তারপরে হচ্ছে এই যে ঘরের কাজকর্মগুলো শুরু করেছি। তো আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো রয়েছে। তো সকালে ও আসার সঙ্গে সঙ্গে শুধুমাত্র রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম যাতে করে ও রান্নাটা শুরু করে দিতে পারে। আর ওর সঙ্গে না থাকলে যেহেতু ওই যে বললাম একটু ভুলভাল করে ফেলে, তো ওর সঙ্গে রান্নাঘরে এতটা সময় ছিলাম, তো ওকে অনেকটা বুঝিয়ে দিয়ে এসে এগিয়ে দিয়ে এসে তারপরে দেখো চলে এলাম ঘরগুলো পরিষ্কার করতে। তো রান্নাবান্না মোটামুটি তো শেষের দিকে। আর এদিকে হচ্ছে ঘরটা পুজো দেবো, তারপরে হচ্ছে ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। আর সামনের সপ্তাহ থেকেই যেহেতু ওর পরীক্ষা শুরু হবে, তাই এই সপ্তাহে এই কটা দিন ওকে আর স্কুলে পাঠাবো না। যদিও ওদের স্টাডি লিভ দেবে, তো তার আগে থেকে আর কি ওকে স্কুলে পাঠাতে চাইছি না, যাতে করে বাড়িতে আমি আমার ইচ্ছে মতো ওকে দিয়ে সমস্ত কিছু প্র্যাকটিস করাতে পারি। তো তারপরে ওইদিকে বেডরুমটা গুছিয়ে এসেছি, স্টাডি রুমটা, আর এদিকে দেখো সোফাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো অনেক দিন হলো এই সোফা কাভারটা পরানো হয়েছে, তো এর মধ্যে প্রচুর ধুলো জমেছে। তো ওই যে সময় হয় না বলে এইটাকে খুলে আর কাচা হচ্ছে না। তো একদিন ভেবেছি সময় করে এই কভারটাকে খুলে কাচতে দিয়ে দেবো। আর এখন যেহেতু ওয়াশিং মেশিন আছে, তো সেই জন্য এই বড় জিনিসগুলো কাচতে এখন আর খুব একটা অসুবিধা হয় না। তো তারপরে চলে এলাম এদিকে বেডরুমে। তো এই যে হাজবেন্ডকে একদিন বলেছিলাম যে সোফার উপর যাতে ব্যাগটা না রাখে অফিস থেকে ফিরে, তো সেই জন্য এখন এই ঘরটা দখল করে নিয়েছে। তো এই ঘরটার বিছানার উপর অফিসের জামা কাপড় খুলে রাখে, তারপরে ব্যাগ রাখে। তো ওই যে আলনা রয়েছে, আলনাতে কিন্তু কখনোই অফিসের জামা কাপড় রাখে না, জানি না কেন। তো তারপরে দেখো এদিকে সোফাটা ওই যে বললাম ওর জিনিসপত্রে ভর্তি। তো এটার মধ্যে রয়েছে ওর উইন্ড চিটার, আর এইটাতে ওই যে ব্যাগটা সরিয়ে দিলাম। আর এখন দেখো সোফাগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এই যে প্রত্যেক দিন তো এত ভালোভাবে ঝাড়া মোছা করি, তবুও এর উপর অনেক ধুলো জমা হয়। তো ওগুলোকে ঝেড়ে মুছে এখন দেখো ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর ওদিকে আমার বেডরুমটা এখনো গোছানো হয়নি। আর ওই যে ভেবেছিলাম ছেলেকে সকাল সকাল ঘুম থেকে তুলে পড়তে বসাবো। তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তাই আর কি আমারও ওকে ডাকতে ইচ্ছে করে না ঘুম থেকে, আর ও সকালবেলা উঠতে চায় না। তো সেই জন্য ভাবছি আমি এই সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর আজকে যেহেতু স্কুলে যাবে না, তো সেই জন্য বাড়িতে পড়ানোর অনেকটা সময় পাবো, তাই ওকে আর কি দেরি করে ডাকবো। আর জানো তো এই যে জানলাগুলো সন্ধ্যার পর যেহেতু ঠান্ডা পড়ে যায়, তো সন্ধ্যার পরেই জানলাগুলোকে বন্ধ করে দিই। না হলে রাতের বেলায় বলো বা সকাল বেলায় বলো, আমাদের এই লিভিং রুমে একদমই ঠান্ডার জন্য থাকা যায় না। আর সকালে যেহেতু ওই লিভিং এ বা রান্নাঘরে কাজ করতে হয়, তো সেই জন্য সকালবেলা জানলাগুলো যদি বন্ধ থাকে, তাহলে বাইরের ঠান্ডা হাওয়াটা ভিতরে আসতে পারে না। আর এদিকে দেখো তানিও রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এখন এই যে আমি সকালবেলার বাসি ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট করলাম। তারপরে দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি হাজবেন্ডকে খাবারটা গুছিয়ে দেব, ওকে খেতে দেবো আর কি। আর এখন তো ও লাঞ্চ ক্যারি করে না, কারণ ওর ক্যান্টিনেই রান্না হয়। তো সেই জন্য ওই ঝামেলাটা এখন আমার করতে হয় না। তো সেই আগেকার কথা মনে পড়লে সত্যিই ভীষণ ভয় লাগে যে একই সঙ্গে আমাকে রুটি করতে হতো, ভাত করতে হতো, আবার মাছের ঝোল। তো এখন যদি মাছের ঝোলটা দেরিতেও করি, হাজবেন্ডের ডাল ভাত খেয়ে যেতে কোনো অসুবিধা হয় না। কিন্তু তখন যেহেতু খাবার ক্যারি করতো, তো সেই জন্য সবজি, ডাল, মাছের ঝোল, ভাত, রুটি সবকিছুই আর কি এক সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হতো। তো ওই যে বললাম সেই দিনগুলো মনে পড়লে না ভীষণ ভয় লাগে। তো এদিকে দেখো হাজবেন্ডও রেডি হয়ে গেছে। আর এই যে প্রত্যেক দিন আমি একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করে থাকি। তো তারপরে ওদিকে হাজবেন্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে ছেলেকেও ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো এখন ওই 8:30 মতো বাজছে। তো ছেলেকে ভাবছি এখন আর ভাত টাত কিছু খাওয়াবো না, কারণ এখন খাওয়ালেও খেতে পারবে না, সবে ঘুম থেকে উঠেছে মাত্র। তো সেই জন্য ওকে একটু দুধ হরলিক্স দিয়ে দেবো। আর এই সকাল সকাল একটু বই পড়িয়ে নেবো, কারণ বেলা হলেও একদমই পড়তে বসতে চাইবে না। তো একটুখানি বই পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে সকালের ভাতটা ওকে খাইয়ে দেবো। আর এদিকে আমারও কিছু খাওয়া হয়নি, সকালে একটু চা করেছিলাম, আমি আর তানিয়া একটু চা খেয়েছিলাম। আর হচ্ছে সকালে আর কোনো ব্রেকফাস্ট আমার করা হয়নি। তো তারপরে এই যে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। তো এই যে আমার সঙ্গে পড়তে বসলে বা ওর বাবার সঙ্গে পড়তে বসলে এরকম খেলতে খেলতে পড়াশোনা করে। তো
তো কি বলতো, এখন হচ্ছে ওদের খামখেয়ালিপনা একটু বেশি। তো এইভাবে তো বই পড়ে শুয়ে বসে খেলতে খেলতে, আর আমি যে ওর সঙ্গে বসে থাকি, তো আমার ওর সঙ্গে বসে ওকে পড়াতে পড়াতে পিঠটা পুরো ব্যথা হয়ে যায়। তো যদি ওকে 2 ঘন্টা মতো নিয়ে বসি, তার মধ্যে হয়তো ঠিকঠাকভাবে 30 মিনিট কি 40 মিনিট ঠিকঠাকভাবে পড়া করে। তাছাড়া বাদবাকি সময় কিন্তু এইভাবে খেলেই কাটাই। তারপরে ওর পড়াশোনা কমপ্লিট করে এদিকে আমরা মা ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আবার ওই যে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, আর সকালবেলা যেহেতু হাজবেন্ড খেয়েছে, আমরা দুজন খেলাম। তো এখন হচ্ছে আবার দুপুরের জন্য ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখছি। আর জানো তো, আমার এই সব জিনিসপত্র এইভাবে পরিপাটি করে রাখতেই ভালো লাগে। সে বিছানাই হোক, সোফাই হোক, আর হলো ডাইনিং টেবিল। তো এদিকে দেখো সবকিছু ঝেড়ে একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে জলের বোতলগুলো খালি ছিল, যেহেতু রাতে খাওয়া হয়েছে, তারপরে সকালে খাওয়া দাওয়া করা হয়েছে। তো এই বেলাটা যদি জলের বোতল সবগুলো ভরে রাখি, তাহলে আবার রাত পর্যন্ত কিন্তু এগুলো দিয়েই চলে যাবে। আবার পরের দিন সকালে হচ্ছে আমাকে জল ভরে নিলেই হয়ে যাবে। আর জানো তো, আগে যেহেতু টেবিলের উপর জলের বোতলগুলো রাখা হতো, তো টেবিলটা অনেকটা জায়গা ব্লক হয়ে থাকতো এই জলের বোতলের কারণে। আর এখন যেহেতু এই যে মাইক্রোওয়েভ স্ট্যান্ডটা কিনেছি, তো এগুলোকে ডিরেক্ট মাইক্রোওয়েভের উপর না রাখলেও হয়। মাইক্রোওয়েভের উপরে একটা কাঠের শেল্ফ মতো আছে, মানে টেবিল মতো, সেটার উপর আর কি জলের বোতলগুলো রাখি, যাতে করে হচ্ছে মাইক্রোওয়েভের উপর প্রেশারটা না পড়ে। তো তারপরে দেখো এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে স্নানটাও সেরে নিয়েছি। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো দিতে হবে। আর জানো তো, আজকে এত বড় ভুল করে ফেলেছি সেটা আর বলার না। তো হাজবেন্ডকে কয়েকদিন থেকেই বলছি যে ফল নিয়ে আসতে, ফলটা শেষ হয়ে গেছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। তো হাজবেন্ডও ভুলে যায়, আর আগের দিন রাতেও আমি ওকে বলতে ভুলে গেছি। তো আজকে যে কি দিয়ে পুজো দেবো সেটাই ভেবে পাচ্ছি না। ঠাকুর ঘরে শুধুমাত্র নকুলদানা ছাড়া আর কিন্তু কিছুই নেই। তো ওগুলো দিয়েই আজকে আর কি বৃহস্পতিবারের পুজোটা আমাকে সারতে হবে। তো এদিকে দেখো স্নান করে একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করে নিলাম। আর এখন যেহেতু ওই যে ঠান্ডা পড়েছে, তো ময়শ্চারাইজার না চাইলেও কিন্তু একটু দিতে হবে। আর এদিকে চুলেও একটু সিরাম দিয়ে নিলাম। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। তো স্নান করার পরে ঠাকুর ঘরে এসে খুব একটা কাজ আমার থাকে না, শুধুমাত্র পুজো দেওয়া ছাড়া। কারণ আগের দিন সন্ধ্যাবেলায় আমি ঠাকুরের ঘর তুলে, তারপরে ঠাকুরের বাসনগুলো, আমি যেহেতু পিতলের বাসন ইউজ করি, তো পিতম্বরী দিয়ে ওগুলোকে ভালো করে মেজে ধুয়ে রেখে যাই। আর এখন এই যে বাসির সিংহাসনটাও একটু মুছে নিলাম, আর ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর এখন হচ্ছে নিচে থেকে ওই যে ফুলগুলো আনতে হবে। তো এদিকে দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো কি বলতো, যেহেতু ছেলে বাড়িতে রয়েছে, তো ফোনটা ওর কাছ থেকে নেওয়া খুব দুষ্কর। ফোনটা একেবারে আমাকে দিতেই চায় না, যেহেতু ওর পড়া হয়ে গেছে, তো এখন বাকি সময় একটু ফোন দেখবে। তো সেই জন্য বৃহস্পতিবারের পুজো দেওয়ার ভিডিওটা ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো ওর স্কুলের জুতোগুলো ছিল, মানে 2 জোড়া সাদা জুতো আছে। তো এগুলো আমি হাত দিয়ে কাচতে গেলে ভীষণ কষ্ট হয়, মানে আমি একেবারে নাজেহাল হয়ে যাই। কারণ এই যে একদিন জুতো কেচে দিচ্ছি, এগুলো কিন্তু একদিনেই নোংরা করে ফেলে দেবে। তো সেই জন্য 2 জোড়া জুতো তো করে দিয়েইছি, আবার হাতে কাচতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো সেই জন্য হচ্ছে জুতোগুলোকে মেশিনের মধ্যে দিয়েছিলাম। তো আমি হাত দিয়ে কাচলে যতটা না পরিষ্কার হয়, মেশিনে কিন্তু আরও ভালো পরিষ্কার হয়েছে। তো তারপরে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি, আর তারপরে আমার খাবারটা নিয়ে আজকে ছাদে চলে এসেছি। তো এখানটা আমি দেখলাম বেশ ভালোই রোদ আসছে, তো এখানে বসে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর আজকে সকালে রান্না করেছিলাম ওই যে আমুদি মাছ ভাজা, আমুদি মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর করেছিলাম ডাল। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে কিছু আইসক্রিম আনা হয়েছিল, তো সেখান থেকে হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছো হাজব্যান্ডকে কটা আইসক্রিম দিয়েছি। তো হাজব্যান্ডকেও 2টো দিয়েছি, আমি 2টো, আর ছেলে 2টো। তো এইভাবে হচ্ছে আইসক্রিমগুলো শেষও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, জল ঘাটাঘাটি তো খুব একটা হবে না। তো হাতে একটু বোরোলিন মেখে নিলাম, কারণ আমার হাতের স্কিন ভীষণ ড্রাই। তো সেই জন্য এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খুব একটা জল আমাকে ঘাটতে হবে না। তো সেই জন্য কিছুটা সময় যেহেতু জল ছাড়াই থাকতে পারবো, তো সেই জন্য হাতে একটু বোরোলিন দিয়ে নিলাম। তো তারপরে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এখন ছেলে হচ্ছে দুধ হরলিক্স খাবে। তো তোমরা অনেকেই আমাকে অফলাইনে জিজ্ঞেস করেছো যে ছেলেকে আমি দুধের সঙ্গে কি মিশিয়ে দিই। তো ওকে যে লিটিল জয়েস বলে যে ড্রিঙ্কটা নিউট্রিশন, সেটাই আর কি দিই। তো এটা এই যে একটা বক্স কেনা হয়, তো একটা বক্সের মধ্যে 3টে পাউচ থাকে। আর এই একটা পাউচ ওর বোধহয় ওই 5 থেকে 6 দিন যায় আর কি। তো এটাই আর কি ওকে দিই, ও খেতেও এটা ভীষণ পছন্দ করে।
আর এটা হচ্ছে বিভিন্ন এজের বাচ্চাদের জন্য বিভিন্ন টাইপের হয়। তো আমার ছেলের যেহেতু ৮ বছর, তো ওকে আমি 7 ইয়ার্স প্লাস যেটা সেটাই আর কি দিই। তো তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে, আর হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে। তো গত সপ্তাহের কিছু বোনলেস চিকেন ছিল ফ্রিজে। তো সামনেই যেহেতু রবিবার, তো আবারও চিকেন জমা হবে, তো সেই জন্য ওগুলো দিয়ে ভাবছি আজকে একটু ক্রিস্পি চিকেন বানাবো। তো এই যে রান্নাঘরে এসে হচ্ছে চিকেনটাকে একটু পিস পিস করে কেটে নুন আর ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে যে সসটা বানাবো তার জন্য কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচি, লঙ্কা কুচি ওগুলো নিয়ে নিয়েছি। আর এখন এই যে লঙ্কা গুঁড়ো, তারপরে ডিমের সাদা অংশ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপর একটু কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর দেখো বাইন্ডিংয়ের জন্য একটু ময়দাও দিয়েছি। তো খুব ইজি আর কি এটা বানানো। আর কি বলতো, যদি আলাদা করে চিকেনের ব্রেস্টগুলো আনা হয় তাহলে কিন্তু এই পিসগুলো দেখতেও সুন্দর হয়। তো আমার যেহেতু রেগুলার কাটের চিকেন ছিল, বাড়িতে যেরকম খাওয়া হয় ছোট ছোট, তো সেই জন্য এর পিসগুলো আমার ছোট হয়েছে। তো এটাকে দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর তারপরে এগুলোকে দেখো ডিপ ফ্রাই করে নিচ্ছি। তো আমার যতগুলো চিকেন হয়েছে আমার প্রায় 3টে ব্যাচে ভাজতে হয়েছিল। তো এগুলোকে এখন লাল লাল করে ভেজে তুলে নেব। তো ওদিকে চিকেনটা তো ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই যে বললাম একটা সস তৈরি করব। তো ওই চিকেন ভাজার তেলটা একটু কম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুনের কুচি, তারপর একটু নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, আর একটুখানি দেবো চিলি ফ্লেক্স, আর হচ্ছে একটুখানি ওই কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিয়ে দেবো যাতে করে গ্রেভিটা একটু মানে স্টিকি টাইপের হয়। আর সামান্য দেখো একটু চিনিও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই সসটাকে তৈরি করে যে ভেজে রাখা চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো আর কি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর আগে থেকেই আমি কয়েকটা সাদা তিল শুকনো খোলায় ভেজে রেখেছি। তো নামানোর সময় এটার উপর দিয়ে যদি ছড়িয়ে দিই তাহলে ওই তিলটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে ওই যে ধনেপাতাটাও ছড়িয়ে দিলাম। তো এগুলো আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন হচ্ছে এগুলো আমরা কিনেই খাই। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতেও একবার তৈরি করে দেখা যাক। তো আগেও কিন্তু বহুবার এটা আমি বাড়িতে তৈরি করেছি, আর আমার হাজব্যান্ড ছেলে দুজনেই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। টাটা।